হ্যালো বন্ধুরা, বিশেষ পরিক্রমা টিউটোরিয়াল লাইভ আড্ডা থেকে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আশা করছি আমরা সবাই ভালো আছি। আমাদের যে বিসিএসের যে পড়াশোনার যে গ্রুপটি আছে সেই গ্রুপটিতে আমরা সবাই ভালো আছি। তো আমাদের আজকের যে আলোচনাটি হবে সেটি হচ্ছে যে আমি গত সপ্তাহে কিছু হোম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেটি আলোকে আজকে আবার হোম অ্যাসাইনমেন্ট কিছু দিব। এবং গত সপ্তাহে যেটা দেওয়া ছিল সেটি ছিল পিএইচসির পুরো সিলেবাস থেকে পিএইচসির সিলেবাস থেকে মোট যে প্রিলিমিনারি 10টা সাবজেক্টে পড়তে হয় সেই 10টি সাবজেক্টের উপরে পড়া দেওয়া ছিল, হোম অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। সেটি ছিল বাংলার থেকে দেওয়া ছিল প্রয়োগ অপপ্রয়োগ, তারপরে সাহিত্য অংশ থেকে প্রাচীন যুগের অংশগুলো দেওয়া ছিল, গ্রামার থেকে ডিটারমাইনার জেন্ডার এগুলো দেওয়া ছিল, আর সাহিত্য থেকে ইংলিশ লিটারেচার থেকে ক্রিস্টোফার মার্লো, থমাস কিড এদের সম্বন্ধে পড়ার কথা ছিল। আর গাণিতিক যুক্তি থেকে বাস্তব সংখ্যা থেকে পড়া দেওয়া ছিল। মানসিক দক্ষতা থেকে ভাষাগত যৌক্তিক বিচারের প্রথম অংশ পড়া দেওয়া ছিল। তারপরে বাংলাদেশ বিষয়গুলি থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বা মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, 54 সালের নির্বাচন, এইটা পড়া দেওয়া ছিল। তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে মানচিত্র থেকে সাগর মহাসাগরের কথা পড়ার কথা ছিল। তারপরে সাধারণ বিজ্ঞান থেকে পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ এগুলো পড়া দেওয়া ছিল। আর তারপরে কম্পিউটার থেকে বা আইসিটি থেকে দেওয়া ছিল কম্পিউটারের পেরিফেরালস, কিবোর্ড, মাউস, ওসিআর এটা দেওয়া ছিল। আর নৈতিকতা থেকে দেওয়া ছিল ডেফিনিশন অফ ভ্যালুস, এটার প্রথম অংশ। আর ভূগোলতে দেওয়া ছিল বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান ও সীমানা। এই পড়াটা দেওয়া ছিল প্রথম সপ্তাহের পড়া। তো যেটা বলছি যে সেটা হচ্ছে যে গত সপ্তাহে আমি ঠিক লাইভটা নিতে পারিনি, এটা হচ্ছে আমার ব্যস্ততার কারণে নিতে পারিনি। তো সবাই আমার খুব ভালো লাগছে যে এটার থেকে সবাই পড়তেছে, বাসায় এটার থেকে পড়ে, এটা বোঝা যাচ্ছে। কারণ আমি যখন এটা লাইভটা নিচ্ছিলাম না তখন এটা সবাই চাচ্ছিল যে এটা লাইভটা যেন হয় এবং অ্যাসাইনমেন্ট যেন দেওয়া হয়, সবাই চাচ্ছিল। এটা ভালো লাগলো যে বাসায় সবাই পড়াশোনা করছে, যে কারণে আমার মনে হলো যে না এটা কন্টিনিউটা করা উচিত। তো কন্টিনিউ চলবে আমাদের ইনশাল্লাহ। আমি আজকে একটু অ্যাসাইনমেন্ট দিব, আর আর যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো কিছু নিয়ে সেগুলো উত্তর দিব। আর অনেকেরই রিকোয়েস্ট আছে আমার কাছে, সেটা হচ্ছে যে রিকোয়েস্টগুলো হচ্ছে যে লিখিত পরীক্ষা নিয়ে, ভাইবা নিয়ে। কারণ এই জন্য আমি বলি লিখিত পরীক্ষা নিয়ে, মানে যেটা হচ্ছে যে 40তম রেজাল্টটা হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে। 40তম রেজাল্ট হয়ে যাওয়া মানেই যে 40তম যারা তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, সো তাদের জন্য লিখিত প্রিপারেশনের একটা যাতে করে একটু হেল্প হয় সেজন্য একটা লাইভ নেওয়ার কথা বলছে। আর 38তম লিখিত রেজাল্ট হয়ে গেছে, যেটা হচ্ছে সামনে ভাইবা। তো ভাইবার জন্য কি করতে হবে সেটা নিয়ে অনেকেই একটা লাইভ চাচ্ছে। সো 38তম ভাইবা যারা দিবে তাদের জন্য একটা লাইভ আমি একটা নিব খুব শীঘ্রই, এবং খুবই এফেক্টিভ একটা লাইভ নেওয়ার চেষ্টা করব। আরেকটি হচ্ছে যে যারা 40তম লিখিত দিবে, আমি চাচ্ছি যে রেজাল্টটা হোক, রেজাল্টটা হওয়ার পরে লিখিতদের জন্য আবার লাইভ নেওয়া যাবে, নিব ইনশাল্লাহ। এতে করে অবশ্যই উপকার হবে। তো আমরা আপাতত 41 প্রিলিটা থাকে। আর এই ফাঁকে আমি একটু দেখতে পাচ্ছি যে আমাদের আজকে তো খেলা হচ্ছে, ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ফাইনাল খেলা হচ্ছে। সো খেলার মধ্যে থেকে লাইভটা নেয়া, এই জন্যে নেওয়া যে এটা কালকে আমি হয়তো সময় পাবো না, কারণ কালকে আবার ইন্দোনেশিয়া যাওয়ার একটা কথা আছে। তো সেক্ষেত্রে হয়তো সময়টা বের করা মুশকিল হয়ে যাবে। তো আমি একটু দেখি, আমাদের সাথে আমাদের আরিফুল যুক্ত আছে। হ্যাঁ আরিফুল, আমাদের আর কে আছে? আল আসমাউল হুসনা। আচ্ছা, তো খেলার পাশাপাশি এই যে লাইভে যুক্ত হচ্ছে অনেকেই, আমরা একটু শেয়ার করে দিতে পারি। কারণ এই পড়াটা যদি আমরা দেখব, সেখানে যদি কারো কোনো কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা থাকে, তারা যেন এটা আবার যেন মেসেজ দিতে পারে। তো খেলার মাঝখান থেকে এই লাইভটা নেয়া। সো আমি তো ভাবছিলাম যে কেউ বোধহয় থাকবে না, আমি এটা ভিডিওটা করে দিব যাতে করে এটা পরে খেলা শেষে যেন ওরা দেখতে পারে। তো অনেকেই যুক্ত হয়েছে, এই জন্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছে। তারিক, শাবনাম, সুবহান, ওয়ালাইকুম, ক্লিন্টন, হ্যালো হ্যালো, নাহার ইসলাম, আসি গুড, নাহার আছে আমাদের সাথে। মেহেদি হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি মেহেদি।
আর তারপরে আমি একটু শেয়ার করে দিই, দিয়ে আমরা খেলা তো দেখব, পাশাপাশি যেটি হচ্ছে যে খেলা তো বেশ ফাইনালের মতোই হবে ইনশাল্লাহ মনে হচ্ছে। আমাদের কবির হোসেন রাব্বি আছে, তারপরে সোনিয়া কাজল আছে, মাসুদ আছে আমাদের সাথে, মেহেদি হাসান, হাই মেহেদি। নীল পান্না আছে আমাদের সাথে, নীল পান্না, ওয়ালাইকুম আসসালাম। নীল পান্না আমাদের সাথে নিয়মিত থাকে। আরিফ ইসলাম আমাদের সাথে আছে, থাকেই সবসময়। আহ, আ আচ্ছা, থ্যাংক ইউ নীল পান্না। ফরিদুল রহমান সৌরভ বলছে স্যার হাউ আর ইউ, আই এম ফাইন। তারপরে ফারজানা, ওকে। আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কি বলছে আজমি, সেকেন্ড ইয়ারে পড়ি আমি, রিটেনের জন্য কি বলছে সেকেন্ড ইয়ারে। আচ্ছা, আমি এখান থেকে দেখতেছি মেসেজটা। আচ্ছা, আমি একটু গ্রুপে একটু শেয়ার করে দিচ্ছি। হাসান রেজা অনেক দিন পর বলছে, অনেক দিন পর। আমাদের হেলাল আছে আমাদের সাথে, রায়হান আছে। কাট মার্কস কত? কাট মার্কস নিয়ে বলতে চাচ্ছে এতদিনে। আহ, আচ্ছা, আমি একটু এখান থেকে মেসেজটা দেখব। আমি আজকের পড়াটা মানে অর্থাৎ নেক্সট উইকের পড়াটা দিয়ে নিই, তারপরে আমরা কিছুক্ষণ আড্ডা, যদি কেউ থাকে আমাদের সাথে আড্ডা দেওয়া যাবে। স্পৃহা আছে আমাদের সাথে, আমাদের ফয়সাল আহমেদ, তুর্য আছে আমাদের সাথে, তুর্য খুব ভালো ছেলে। অপূর্ব অধিকারী আছে, হ্যালো অপূর্ব। শোয়েব হাসান, সরি। উন্মুক্ত সেমিনার চাই, উন্মুক্ত সেমিনার কোথায় চাই? উন্মুক্ত সেমিনার তো নেওয়া হচ্ছে, পরিক্রমাতে নেওয়া হয়, বিভিন্ন জায়গায় নেওয়া হয়। আমি আমাদের কুমিল্লা শাখার মধ্যে নিয়েছি উন্মুক্ত সেমিনার, মালিবাগে নিয়েছি, মিরপুর নিয়েছি, নীলক্ষেতে নিয়েছি। উন্মুক্ত সেমিনার চলছে। এখানে সেমিনার চাইলে এখানে কীভাবে নেওয়া যায় সেটা বলা যাবে। রাশেদ খান, হায়। তারপরে আচ্ছা, আমি আগে যেটা হচ্ছে পড়া নিয়ে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আমরা যারা একেবারে নতুন, যে বিশেষ পরীক্ষা দিব, তো এই ক্ষেত্রে যেটা হয় যে বিশেষ পরীক্ষার্থী যারা বেশ ভালো একটা ইচ্ছা আছে বিশেষ ক্যাডার হওয়ার, এটা বুঝতে পারছি যে ভালো একটা ইচ্ছা আছে, কিন্তু সেই অনুযায়ী যেটা হচ্ছে পড়াশোনার রেগুলারিটিটা মেনটেন করে কিনা এটা একটা সন্দেহের বিষয় বা এটা চিন্তার বিষয়। রেগুলারিটি মেনটেনটা করা খুবই জরুরি। আমি এই লাইভটা নেই বা না নেই, বা লাইভে আসি বা না আসি, কিন্তু যেটা করতে হবে যে সবাইকে রেগুলারিটি মেনটেন করতে হবে। পড়ার বড় একটা ব্যাপার হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আর আমরা এই লাইভ থেকে একটা বিষয়ে জেনে নিব, সেটা হচ্ছে যে আমরা যদি প্রথমবার বিশেষ ক্যাডার হতে চাই, যদি আমরা এটা চাই যে না প্রথমবার ক্যাডারটা হব, নর্মালি যেটা হয় যে আমি একবার দিলাম, প্রথমবার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য দিলাম, সেকেন্ড টাইম দিলাম, সেকেন্ড টাইম দিয়ে একটু বুঝলাম, আর শেষবার যে বা একবার না একবার বিশেষ ক্যাডার হব বা পরীক্ষায় পাশ করব, বা 4-5 বার বিশেষ দেওয়ার সময় আছে, বয়স আছে, যে কারণে কি করে যে প্রথমবার যখন বিশেষ পরীক্ষাটা দেয় তখন কেয়ারলেসলি দেয়, মানে ওইরকমভাবে সিনসিয়ারিটি মেনটেন করে দেয় না, যে কারণে প্রথমবার তো খারাপ হয়ই, পরের বারও খারাপ হয়, আর কিছুই হয় না পরবর্তী সময়ের মধ্যে। সো চিন্তাটা করতে হবে যে প্রথমবার বিশেষ হতে গেলে কি কৌশল নেওয়া উচিত। সো প্রথমবার বিশেষ ক্যাডার হতে গেলে যে কৌশলটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে প্রিলি এবং রিটেন, পারলে কিছুটা ভাইবাও, প্রিলি, রিটার্ন, ভাইবা, এই তিনটা যে এক্সাম হবে, এই তিনটা এক্সামের মধ্যে কি কি থাকে, কি কি ফেস করতে হয়, এই বিষয়গুলো প্রিলিতে মানে পড়ালেখা শুরুতেই একদম স্টার্ট করতেই এই জিনিসগুলোর নিয়ে একটা আলাদা আলাদা একটা প্ল্যান থাকা দরকার। প্রিলির জন্য একটা প্ল্যান, রিটেনে আমাকে কত মার্কস ফেস করতে হবে এবং রিটেনের মধ্যে আমার কী করতে হবে সেটার জন্য একটা ছোটোখাটো একটা প্ল্যান নিজে জানা না থাকলে আরোজনের কাছ থেকে জেনে নেয়। আর থার্ড হচ্ছে যে ভাইবা আসলে ব্যাপারটা কি, ভাইবাটা কারা পাশ করে, কারা ভাইবার মধ্যে কী ধরনের প্রশ্ন করে বা কী ব্যাপার সেবার ভাইবার মধ্যে থাকে, এই ধরনের একটা সেন্স থাকা। সো এই তিনটার মিশ্রণ করে যারা অধ্যবসায় করে, পরিশ্রম করে, তারা কিন্তু প্রথমবারই বিশেষ ক্যাডারটা হয়।
আর যারা এই তিনটার মিশ্রণ ঘটাতে না পারে, শুধু প্রিলি নিয়ে থাকে, তারা হতে পারে 200-র মধ্যে থেকে 140 বা 150 পেতে পারে প্রিলিতে, কিন্তু ক্যাডার হতে পারে না। খুব বেশি হলে যেটা করতে পারে সেটা হচ্ছে পাস করতে পারে, কিন্তু ক্যাডার হয় না বা নন ক্যাডার হয়, এরকম থাকে, ক্যাডার হতে পারে না। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 38 যখন রেজাল্ট হলো, 38-এর প্রিলি পরীক্ষা দিয়েছিল প্রায় 14,000 প্লাস। সো 14,000-এর বেশি 38-এর প্রিলি পাস করে রিটেন পরীক্ষা দিয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিল। তো রিটেন পরীক্ষার দেখলাম আমরা যে রেজাল্ট যখন হলো তখন 9,000 সামথিং পাস করলো। তার মানে কি যে 5,000 প্রার্থী যারা বিসিএস লিখিত পরীক্ষায় প্রিলি পাস করেছিল কিন্তু রিটেনে ফেল করে গেছে। সো রিটেনে ফেল করা মানেটা কি দাঁড়াচ্ছে, যে রিটেনে পাস মার্কস হচ্ছে অনলি 50। সো 50 মার্কসে তো ক্যাডার হওয়া যায় না, বাট 50 হচ্ছে পাস মার্কস। সেই পাস মার্কস প্রিলিতে পাস করা 5,000 প্রার্থী এই পাস নাম্বারটা ক্যারি করতে পারে নাই। সো বুঝতে হবে যে প্রিলিতে পাস করা আর বিশেষ ক্যাডার হওয়া এক জিনিস মোটেও না। সো যারা প্রথমবার ক্যাডার হতে চায় তাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রিলি এবং রিটেন, অর্থাৎ প্রিলিতে সময়টা থাকে অনেক বেশি পড়ার জন্য, বাট রিটেনে পড়ার জন্য সময় থাকে মাত্র 3 মাস বা 3.5 মাস বা 2.5 মাস সময় থাকে, যে কারণে এই রিটেনে অল্প সময়ের মধ্যে এই 900 নম্বর পড়াটা টাফ। তো ওই জন্য যেটা করতে হয় যে প্রিলির পড়ার জন্য যেহেতু সময়টা বেশি থাকে, ওই প্রিলিটা শুরু করার সাথে সাথেই রিটেনের কোন কোন বিষয়গুলো পড়লে প্রিলি এবং রিটেন দুটো একসাথে কাভার হয়, এবং প্রিলিতেও লাভবান হওয়া যায়, রিটেনেও লাভবান হওয়া যায়। সো এই দুটো বিষয় একসাথে খেয়াল করতে হবে, ঠিক আছে? তো আমি কে বলছে ও যে আপনাকে অনুসরণ করে চলছি, নিয়মিত বাড়ির পড়া দিয়েন তাহলে আমাদের। আচ্ছা, নিয়মিত বাড়ির পড়া আমি দেওয়ার চেষ্টা করব, বাট একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো কোচিং সেন্টার বা কোনো গাইড বা কোনো মেন্টর বা কোনো টিচার, সে যত ভালো টিচারই হোক, কাউকেই ক্যাডার করে দিতে পারবে না, বিশেষ ক্যাডার করে দিতে পারবে না, যদি সে নিজে এই ক্যাডার হওয়ার জন্য একটা টান বা একটা আর্জ ফিল না করে। তার নিজের একটা ফিল থাকতে হবে, যে তার নিজের একটা তাগিদ থাকতে হবে যে এইটা আমার হতে হবে। আর সেই তাগিদ অনুযায়ী হতে পারে একটা 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 কোচিং তার একটা হেল্পিং হ্যান্ড, একটা টিচার তার একটা হেল্পিং হ্যান্ড, বাট যে সেগুলো খুবই কম ভূমিকা রাখবে। আমি বলতে পারি যে এটা ভূমিকা রাখতে পারে বড় জোর 25%, এটা ভূমিকা রাখতে পারে, বাট 75% হচ্ছে নিজের কাছে। প্রত্যেকেরই যোগ্যতা আছে বিশেষ ক্যাডার হওয়ার, যদি সে মাস্টার্স করে থাকে প্রত্যেকেরই যোগ্যতাটা আছে বিশেষ ক্যাডার হওয়ার। সো যদি যোগ্যতাটা আমার থাকে, তাহলে না হওয়ার পিছনে কারণটা কি? না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজের উইকনেস বা নিজের এটা অলসতা বলতে পারি আমি, নিজের মানে দায়িত্বহীনতা, এটাই হচ্ছে না হওয়ার বড় একটা কারণ। তাছাড়া আর কোনো কারণ নেই। প্রত্যেকেই মেধাবী, আর বিশেষটা হচ্ছে যে আসলে অনার্সের পড়াটা ভূমিকা রাখে না। এটা হচ্ছে যে সম্পূর্ণরূপেই বলা চলে যে কিছু সাধারণ জ্ঞানের চলমান ঘটনাবলীর বিষয়গুলো তো জানতে হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে একাডেমিক যে আমরা পড়াশোনা করছি সেই বিষয়গুলো, সেখান থেকেই আমি চাচ্ছি যে সেখান থেকেই পড়ে এই যে পড়াগুলো দিচ্ছি পিএইচএস সিলেবাসের উপর ভিত্তি করে সেই পড়াগুলো সবাই পড়বে। তো আমি নেক্সট উইকের পড়াটা দিচ্ছি, দেওয়ার পরে আমি কিছুক্ষণ সময় আড্ডা দিয়ে খেলার শেষ অংশটা দেখব। আবার আমি একটু ওকে, কি বলছে আমাদের শরীফুল ইসলাম সোহাগ ভাই বোধহয়, ওটা লুক টায়ার্ড। হ্যাঁ অবশ্যই কিছুটা টায়ার্ড। কমিটমেন্ট ম্যাটার্স, গো অন। থ্যাঙ্কস, দারুণ কথা বলছে আমাদের শরীফুল ইসলাম শরীফ ভাই। নাহিদুল ইসলাম আমাদের কাছে 12,000 বইটার কি পাবলিশড হয়েছে বইটা? আচ্ছা, এই বইটা নিয়ে আসলে পরে এক সময় বলবো নি। বইটা হচ্ছে যে কাজ প্রায় শেষের দিকে, আমি এবার বাইরের থেকে আসলে ইনশাল্লাহ 21-22 তারিখের দিকে ইনশাল্লাহ এটা বইটা আমরা একটা প্রস্তুতির মতো করে দিব, ওইটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি চাচ্ছি যে প্রথম সপ্তাহে যে পড়াটা দিয়েছিলাম, আমরা কেউ কি এই পড়াগুলো পড়েছি? আমার মনে হয় তো অনেকেই পড়েছি, আবার অনেকেই পড়ে নেই। না পড়লে নিজের লস হবে। হ্যাঁ, সো আমি আবারও আজকের পড়াটা দেওয়ার সময় এটা বলে দিচ্ছি, এই ভিডিওর একদম শুরুতেই কিন্তু আমি গত সপ্তাহে যে পড়াটা দিয়েছিলাম সেটা আমি বলেছি। যারা আজকে প্রথম আমরা এই লাইভে যুক্ত হলাম, তারা এই পড়াটা যেটা দেয়া থাকলো, অর্থাৎ গত সপ্তাহটা এবং এই এখন যেটা দেওয়া হবে, দুটো মিলে পিএইচএস সিলেবাসের দুটো অংশ মিলে পড়ে ফেলবো। আমি আবার যখন রিটার্ন হব আমি যখন আসবো, আসার পরে এই পড়াটা নিয়ে, অর্থাৎ মাসে অন্তত একটা পরীক্ষা, আমরা অনলাইনে একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ এই যে পড়াগুলো দিচ্ছি এগুলোর উপরে মাসে একটা
পরীক্ষা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব এই পড়াগুলোর উপরে। কিন্তু এই পড়াগুলোর আমি পরীক্ষা নেই বা না নেই, এই পড়াগুলো আমাদেরকে কভার করে ফেলতে হবে। আচ্ছা, যে কাজটা করতে হবে পড়াটা দেওয়ার আগে, সেটা হচ্ছে আমি মানচিত্র কেনার কথা বলছিলাম সবাইকে। তো মানচিত্র সবাই কিনেছে কিনা আমি জানি না, আমি দুটো মানচিত্র দেখাবো এখন। আমি যদি সবাই চায় মানচিত্রের উপরে ক্লাস নেওয়ার জন্য, ক্লাস নিতে হয়তো পারবো না ওইভাবে মানচিত্রের উপরে, বাট মানচিত্রটা কীভাবে পড়তে হয় এইটা আমি দেখি এবার সামনে একটা দিন করে মানচিত্র কীভাবে পড়তে হয় এটা আমি দেখিয়ে দিব, বুঝিয়ে দিব মানচিত্র কীভাবে পড়তে হয়। মানচিত্র খুব মজার। মনে রাখতে হবে যে আন্তর্জাতিক বিষয়গুলি যে মানচিত্র থাকে, সেই মানচিত্র থেকে কিন্তু 7 থেকে 8টা কোশ্চেন বা 6টা থেকে 7টা কোশ্চেন অন্তত পক্ষে কমন পাওয়া যায় মানচিত্র থেকেই। আর বাংলাদেশ বিষয়গুলির মধ্যে ভূগোল থেকে প্রচুর প্রশ্ন মানচিত্রের মধ্যে থাকে, অনেক প্রশ্ন। তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি অনেক প্রশ্ন মানচিত্রের মধ্যে থাকে। সো ভূগোল, বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি তিনটার প্রাথমিক স্টেপটা হওয়া উচিত দুটো মানচিত্র থেকে। সো মানচিত্রর ক্ষেত্রে আমার কাছে দুটো মানচিত্র ছিল, আমি দেখে আসি কিনা, থাকার কথা। আচ্ছা, মানচিত্র বোধহয় আমি রেখে আসছি পাশের রুমে। আচ্ছা, যাই হোক, মানচিত্র আমি এটা পরে বলবো নি, আমি প্রশ্নগুলো পরে উত্তর দিব। আমি পড়াটা দিয়ে নেই, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেবো, কারণ অনেকে খেলা দেখা বাদ দিয়ে এখানে আসে। সো যাতে খেলাটা দেখাটা নষ্ট না হয়, আমি এটা পড়াটা দিয়ে দিই, তারপরে খেলা দেখে যার খেলা দেখার দরকার সে খেলা দেখতে যাবে, যে আমার সাথে কিছু থাকতে চাবে সে থাকবে। আমরা অলরেডি অনেকক্ষণ সময় নিয়ে ফেলছি। সো এটা হচ্ছে সিলেবাস অংশ থেকে আমাদের হোম অ্যাসাইনমেন্ট 2। আর এটা আমাকে অনেকে বলছে লিখে দিতে, কারণ এগুলি লিখতে গেলে অনেক মানে দেখে শুনে লিখতে হবে। এই লিখতে গেলে যে অবরোধে লিখতে হয়, অনেক কষ্ট হয়। সো আমি যেটা বলে দিচ্ছি, একটু কষ্ট করে আমাদের গ্রুপে যারা আছে একজন লিখে এই লেখাটা একটু পোস্ট দিলে বাকি সবাইদের উপকার হবে। তো সবাই তো ফ্রি মানুষ, একটু কষ্ট করে লিখলে আমার মনে হয় যে আমার জন্য একটু কষ্টটা কম হয়। তো আমি একটু বলে দিচ্ছি যে বাংলা থেকে আমাদের যে গত সপ্তাহে পড়া দেওয়া ছিল সেটা ছিল প্রয়োগ অপপ্রয়োগ। তো ওইটার থেকে এই সপ্তাহের পড়া যেটা থাকবে আমি একটানে বলে দিচ্ছি যে বাংলা থেকে বাংলা ব্যাকরণ অংশ থেকে পড়া থাকবে বানান ও বাক্য শুদ্ধি। আবার বলতেছি, ব্যাকরণ অংশ থেকে আমরা এই সপ্তাহে যেটা পড়বো সেটা হচ্ছে বানান ও বাক্য শুদ্ধি। অত্যন্ত ভাইটাল দুটি টপিক, একটা হচ্ছে বানান, একটা বাক্য শুদ্ধি। মনে রাখতে হবে এটা শুধু প্রিলিমিনারির জন্য ইম্পর্টেন্ট তা না, এই রিটেন পরীক্ষায় কিন্তু ব্যাকরণ থেকে থাকবে 30 নম্বর। সো ওই 30-এ ভালো করতে গেলে প্রিলিতেই এই ব্যাকরণটা ভালো করে নিতে হবে, তাহলে লিখিতর ব্যাকরণটা একদম ইজি মনে হবে। সো আমরা এই যে বানান ও বাক্য শুদ্ধি এটা যদি ভালো করে পড়ি, এটা প্রিলিতেও লাগবে, এই সেম জিনিসটাই লিখিত পরীক্ষাতেও আসবে। সো এই দুটা এই চ্যাপ্টারটা আমরা এই সপ্তাহে খুব ভালো করে পড়ব। গেল বাংলা ব্যাকরণ শেষ। বাংলা সাহিত্য অংশ থেকে আমরা চর্যাপদের কিছু অংশ গত সপ্তাহে পড়া দিয়েছিলাম। এই সপ্তাহে চর্যাপদের কর্তাগণ, যে পদকর্তাগুলো আছে, পদকর্তাগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি পদকর্তাকে, তারপরে প্রথম পদকর্তাকে, শেষ পদকর্তাকে, তারপরে মহিলা কয়জন ছিল, এই পদকর্তা যে ছিল বা চর্যাপদের যে সাহিত্য মূল্য, এই পার্টটা খুবই অল্প পড়া, একটু এটা আমরা পড়ে নিব, কারণ বাকি পড়াগুলো বেশি থাকবে, এই পড়াটা কম দিলাম। তাহলে বাংলার থেকে শেষ, বাংলার থেকে হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ থেকে বানানো বাক্য শুদ্ধি, এটা খুব ভালো করে পড়ব। আর 2 হচ্ছে যে চর্যাপদের কর্তাগণ ও চর্যাপদের সাহিত্য মূল্য, এই দুটো জায়গা আমরা একটু ভালো করে পড়ব। মনে রাখবো যে এগুলো কিন্তু বাংলা সাহিত্য লিখিত পরীক্ষায় থাকবে 30, আর বাংলা ব্যাকরণ লিখিত পরীক্ষায় থাকবে 30। আমি বারবার বলছি যে এমনভাবে পড়তে হবে যেন প্রিলি এবং রিটেন দুটো কাভার হয়। সো ওইভাবে আমরা এই দুটো চ্যাপ্টার বাংলার থেকে পড়ে ফেলবো। এবার আসি ইংরেজি অংশে গত সপ্তাহে জেন্ডার ডিটারমাইনার পড়া দেওয়া ছিল। এই সপ্তাহে থাকবে নাম্বার এবং প্রোনাউন, গ্রামার অংশ থেকে নাম্বার ও প্রোনাউন। তার নাম্বার থেকে এই গত বিশেষে কিন্তু প্রশ্ন ছিল, তার আগের বিশেষে প্রশ্ন ছিল। সো নাম্বার থেকে বাছাই করে কিছু জায়গা পড়তে হবে। সো নাম্বার আর হচ্ছে প্রোনাউন, হ্যাঁ, এই দুটো চ্যাপ্টার পড়তে হবে এই সপ্তাহে। আর সাহিত্য, ইংরেজি সাহিত্য অংশ থেকে যে কাজটা থাকবে, গত সপ্তাহে আমরা দিয়েছিলাম ক্রিস্টোফার মার্লো, থমাস কিড, এদের পড়া দিয়েছিলাম। এই সপ্তাহে থাকবে বেন জনসন। আবার 2 জন আছে কিন্তু, একটা হচ্ছে বেন জনসন লিখতে মাঝখানে এইচ থাকবে না, সেটা হচ্ছে জনসন লিখছে ভলপনি তার বিখ্যাত লেখা। আর জনসন, JOHN, জনসন, এই জনসন লিখছে ডিকশনারি। সো এই সপ্তাহে থাকবে ডিকশনারি জনসন। তো জনসন থেকে আমার যে বইটা আছে জব ইংলিশ লিটারেচার, যে বইটা আছে নাম,
জব ইংলিশ লিটারেচার। ওই বইয়ের মধ্যে এই রাইটার্সদের সম্বন্ধে বিস্তারিত লেখা আছে, যে এদের জন্ম মৃত্যু, কী কী বই লিখছে, কী কী বিখ্যাত লাইন আছে কিনা, বা তাদের সম্বন্ধে যেগুলো পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট কোনো ঘটনা আছে কিনা, এগুলো সুন্দর সাজিয়ে দেওয়া আছে। যদি আমার বইটা থাকে ভালো কথা, তো ওই বইটার থেকে একটু বেন জনসনকে পড়ে নেবে। আর যদি অন্য কোনো বই থাকে কোনো সমস্যা নাই, সেই বই থেকেই বেন জনসন, তারপরে জন ওয়েবস্টার আর ফ্রান্সিস বেকন, এই তিনটা রাইটার সম্বন্ধে খুব ভালো করে এই সপ্তাহে আমরা পড়ে ফেলবো। কার কার কথা বললাম? বেন জনসন, তারপর হচ্ছে ফ্রান্সিস বেকন আর জন ওয়েবস্টার। জন ওয়েবস্টারের বিখ্যাত বই হচ্ছে ডাচেস অফ মালফি। আর ফ্রান্সিস বেকন থেকে যেটা মনে রাখতে হবে, ফ্রান্সিস বেকনের কবিতার তার যে এসেগুলো, এই এসেগুলো হচ্ছে বিখ্যাত। এসেগুলো থেকে যে বিখ্যাত কোটেশনসগুলো আছে, এই কোটেশনসগুলো ভালো করে মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ফ্রান্সিস বেকনের কোটেশনসগুলো পরীক্ষায় নিয়মিত আসে, এই জন্য কোটেশনগুলো বাছাই করে, যে কোটেশনগুলো আমার বইটার মধ্যে কোটেশনগুলো বাংলা মানে করে দেওয়া আছে, সো এটা খুবই হেল্পফুল হবে। যদি ওই বইটা না থাকে কারোর কাছে ফটোকপি নিলে হবে, ফটোকপি নিয়ে পড়লেও চলবে। সো ওই ফ্রান্সিস বেকনের যে কোটেশনগুলো, এই কোটেশনগুলো আমরা এই সপ্তাহে পড়ে ফেলবো। আর জন ওয়েবস্টারে কী কী বই লিখছে সেই বইয়ের নামগুলো শুধু মনে রাখবো, ঠিক আছে? আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো তথ্য থাকে সেটা ওই বইয়ের নিচেই, প্রতিটা রাইটারের নিচে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে। সো আমরা ইম্পর্টেন্ট তথ্য যেগুলো পরীক্ষা আসার মধ্যে একটু মনে রাখবো। এই গেল আমাদের ইংরেজির পড়া। এবার আমরা এরপর আসবো আমরা গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে গত সপ্তাহে পড়া দেওয়া ছিল বাস্তব সংখ্যার উপরে। এইবার আমরা পড়ব, এই সপ্তাহের মধ্যে যেটা পড়ব সেটা হচ্ছে এই সপ্তাহে আমরা পড়ব লসাগু ও গসাগু। এই সপ্তাহে লসাগু গসাগু আমরা পড়ে নেব এই সপ্তাহ থেকে। আচ্ছা, লসাগু গসাগুটা আমরা ভালো করে দেখবো এই সপ্তাহ থেকে। লসাগু একটাই চ্যাপ্টার থাক, লসাগু গসাগু। আর তারপরে মানসিক দক্ষতা থেকে যেটা হচ্ছে যে ভাষাগত যৌক্তিক বিচারের প্রথম অংশ দেওয়া ছিল গত সপ্তাহে, এবার থাকবে ভাষাগত যৌক্তিক বিচার দ্বিতীয় অংশ। সো এটা হচ্ছে মানসিক দক্ষতার পড়াটা থাকলো। আর বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা গত সপ্তাহে যেটা পড়েছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছিলাম, 54 সালে নির্বাচন পড়েছিলাম। আর এই সপ্তাহের জন্য আমরা যেটা পড়ব বাংলাদেশ থেকে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, অনেক বড় একটা চ্যাপ্টার এবং অনেক তথ্যবহুল একটা চ্যাপ্টার। প্রাচীনকাল হতে সমসাময়িক সময়ের ইতিহাস, যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আমাদের এই যে চ্যাপ্টারটা আছে, যে কোনো বই খুললে চ্যাপ্টারটা পাওয়া যাবে, সেই চ্যাপ্টারটা আমরা ভালো করে পড়ে নেব। এইটা একটা চ্যাপ্টার পড়া থাকবে। তারপরে আমি আরেকটু বাড়িয়ে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি ঘটনা, আমাদের ইতিহাসের একটি ঘটনা, সেটা হচ্ছে 6 দফা। 1966 সালে বঙ্গবন্ধু যে 6 দফা, 6 দফাটা আমরা একটু দেখব। 6 দফার কী কী ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রিলির জন্য যেমন ইম্পর্টেন্ট, লিখিত পরীক্ষার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। সো আমি বারবার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এমনভাবে পড়বো যেন এটা প্রিলি এবং রিটেন দুটো কভার করে। সো এই 6 দফা যে ব্যাপারটা ছিল, 6 দফা কবে উত্থাপন করা হয়, কোন প্রেক্ষিতে উত্থাপন করা হয়, 6 দফার প্রথম দফা কী, 6 দফার শেষ দফা কী, 6 দফার মধ্যে 6 দফা কী কী ছিল, ঠিক আছে? 6 দফার ফলে আমরা আমরা এর 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 ফলে আমাদের কী কী সুবিধাগুলো আমরা পেয়েছি, বা এর ফলে কি ওই সময়ের মধ্যে কি ইম্প্যাক্ট পড়েছিল। সো এই বিষয়গুলো একটু ধারণা নিলে প্রিলিতে তথ্যগুলো কাজে লাগবে, আর লিখিত পরীক্ষার জন্য আমরা এটা পরীক্ষায় যেভাবেই কোশ্চেন করুক আমরা এটা লিখতে পারবো। 6 দফাটা থাকবে এই সপ্তাহে পড়া। আর এইখান থেকে আরেকটা দেওয়া যায় কি না আমি দেখতেছি, সেটা হচ্ছে 6 দফার পরে আমরা দিতে পারি, আরেকটা দিতে পারি যে গণ অভ্যুত্থান দিতে পারি। আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা একটু পড়ে নেব। আর পাশাপাশি 1970 সালের নির্বাচনটাও একটু পড়ে নেব। তাহলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে যেটা থাকতেছে যে প্রাচীনকাল থেকে বর্তমান সমসাময়িক সময়ের ইতিহাস, তারপরে 1966 সালের 6 দফা, তারপরে 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন, এই চারটা চ্যাপ্টার আমরা এই সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে ফেলব। তারপর আমরা চলে যাই আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে। আন্তর্জাতিক বিষয়গুলিটা যদি আমরা দেখি, আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গত সপ্তাহে পড়া দিয়েছিলাম মানচিত্র থেকে, বলেছিলাম যে সাগর মহাসাগর পড়ার জন্য। আর এই সপ্তাহে যেটা করব আমরা, যে আমরা এটা খুবই ভালো করে শুনতে হবে আমাদের, যে আমরা ম্যাপ থেকেই, মানচিত্র থেকেই, আমি বলছিলাম যে সোহেল ভাইয়ের ম্যাপটা কেনা যেতে পারে, ভালো ম্যাপ, বেশ তথ্যবহুল, আমাকে দুটো ম্যাপ গিফট করেছে সোহেল ভাই, জাহিদ সোহেল,
জাহিদ সোহেল তার দুটো ম্যাপ আমাকে দিয়েছে, ম্যাপ দুটো আমি দেখাবো নি, খুব সুন্দর, ম্যাপের মধ্যে ইনফরমেশন আছে। আমি ম্যাপ দিয়ে চেষ্টা করব যে নেক্সট ডে এটা দিয়ে পড়ানো যায় জন্য। তো ওই ম্যাপটা থেকে যেটা করতে হবে যে মহাদেশগুলো আমরা এই সপ্তাহে পড়বো, মহাদেশসমূহ কীভাবে পড়বো, আমরা যতগুলো মহাদেশ আছে পড়তে হবে এইভাবে যে ওই ম্যাপের মধ্যে দেখতে হবে যে আফ্রিকা মহাদেশ, ধরলাম আফ্রিকা মহাদেশ, তো আফ্রিকা মহাদেশ থেকে পরীক্ষায় কীভাবে আসে, প্রথম কাজটা হবে যে আফ্রিকা মহাদেশের মধ্যে কয়টি দেশ আছে এবং সেই দেশগুলো কোথায় কোথায় আছে, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি, সবচেয়ে ছোট দেশ কোনটি, আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন দেশে, আফ্রিকা মহাদেশে সোনার খনি আছে কোন দেশে, বা বিখ্যাত স্থানসমূহ কোনখানে আছে, এই যে এইভাবে আর কি। তারপরে ইউরোপ মহাদেশ, তারপরে আমেরিকা মহাদেশ, তারপরে এরকম এশিয়া মহাদেশ, এইভাবে যতগুলো মহাদেশ আছে সবগুলো মহাদেশ আমাদের এই সপ্তাহে পড়াটা থাকবে। ওকে, এই পড়াটা অনেক ভাস্ট। আমি দেখি যে এই পড়াটা জাস্ট খালি দেশের যে নামগুলো এটা আমরা দেখে রাখি, যদি বেশি চাপ হয় সেক্ষেত্রে মহাদেশগুলো ভাগ ভাগ করে একটা একটা করে মহাদেশ দেওয়া যাবে, এতে করে সময়টা বেশি লাগবে। আমরা জাস্ট প্রাথমিকভাবে একটু ধারণা নেওয়ার জন্য আমি বললাম যে মহাদেশগুলোকে সবাই আমরা দেখে নিব, এই সপ্তাহে মহাদেশগুলো দেখবো আমরা আন্তর্জাতিক থেকে। দেন চলে আসি সাধারণ বিজ্ঞান। ওকে, সাধারণ বিজ্ঞান অংশ থেকে গত সপ্তাহে ছিল পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, তারপরে অ্যাসিড, ক্ষার, লবণ, এটা ছিল গত সপ্তাহে পড়া। এই সপ্তাহে আমরা বিজ্ঞান থেকে দেখব চৌম্বকত্ব, তারপর হচ্ছে তরঙ্গ, এরপর হচ্ছে ভৌত বিজ্ঞানের উন্নয়ন, তারপরে ভৌত রাশি এবং এর পরিমাপ। ওকে, তারপরে আমরা আরেকটা সাবানের কাজও নিতে পারি, সাবানের কাজ, এই চ্যাপ্টারগুলো একটু পড়বো এই সপ্তাহের মধ্যে। এক হচ্ছে সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, তারপরে ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বকত্ব, তরঙ্গ, এই কটা চ্যাপ্টার আমরা এই সপ্তাহে পড়ে ফেলবো। আর তারপরে কম্পিউটার তথ্য প্রযুক্তি থেকে যেটা থাকবে আমাদের সিপিইউ আমরা পড়ে নেব। সিপিইউ তো খুব কমন জিনিস, তারপর আমরা সিপিইউটা পড়ে নেব। সিপিইউর পাশাপাশি আমরা পড়বো হার্ড ডিস্কে পরে পড়বো অ্যালু, অ্যালু। ওকে, এই তিনটা জিনিস খুবই সোজা, এই তিনটা জিনিস একটু পড়ে নেব। তারপর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে আমরা ডেফিনেশন অফ ভ্যালুস এডুকেশন, এটা আমরা প্রথম পার্টটা গত সপ্তাহে পড়েছিলাম, আমরা এই সপ্তাহে দ্বিতীয় অংশটা পড়ে নেব। ওকে, এবার আসি লাস্ট অন ভূগোল থেকে। ভূগোল অংশতে আমরা কি পড়ব, ভূগোল অংশ আমরা বাংলাদেশের যে মানচিত্রটা আছে এই মানচিত্র আমরা কিনে নিব, বাংলাদেশের মানচিত্র। এখান থেকে আমরা যে বিভাগগুলো, বাংলাদেশের যে বিভাগগুলো আছে, যে 8টি বিভাগ আছে, সেই 8টি বিভাগের মধ্যে কয়টি জেলা আছে আমরা জানি সবাই, 64। তো এই কোন বিভাগের মধ্যে কত জেলা আছে, কোন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি জেলা আছে, কোন বিভাগের মধ্যে কম জেলা আছে, কোন জেলার মধ্যে কোন কোন বিখ্যাত জিনিস আছে, এগুলো আমরা ম্যাপ থেকে এই সপ্তাহে পড়ে ফেলবো, জেলা ও বিভাগসমূহ। তো এইটা পড়তে যেয়ে আমাকে একটু জানাতে হবে মেসেজ করে যে এই পড়াগুলো আমাদের কাছে খুব বেশি হয়ে গেল কিনা। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে বিভাগগুলো থেকে কমিয়ে দিব, আর ওইদিকে যে মহাদেশ থেকে পড়া দিলাম ওইটাও একটু কমিয়ে দিব, তাহলে হবে কি যে পড়াগুলো কম কম লাগবে। আর যদি আমরা কেউ যদি এটা পড়ার মতো সক্ষম হই তাহলে এটা পড়ে ফেলবো। সো এই সপ্তাহের পড়াটা শেষ হয়ে গেল, অর্থাৎ সিলেবাস 2 এর পড়াটা দেওয়া হয়ে গেল। প্রথম পড়াটা দিয়ে ফেলছি আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে দিয়েছিলাম, আর এবার দিলাম দ্বিতীয় পড়াটা। আমরা এই দুটো থেকে যতটুকু পড়লাম সেক্ষেত্রে আমাদের কেমন পড়া হচ্ছে বাসার মধ্যে, পড়াগুলো আদৌ হচ্ছে কিনা, বা এগুলো কি হচ্ছে, এটা ঠিক আছে কিনা, নাকি অন্য কিছু করলে ভালো হবে, এরকম কোনো যদি কারো কোনো মন্তব্য থাকে আমাকে জানাতে পারো। আর হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সিরিয়াস প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, সেটা আমি এখন কিছুক্ষণের জন্য আমরা এখন আড্ডা দিব। আড্ডার মধ্যে আমার সাথে ইচ্ছা হলে থাকতেও পারো, ইচ্ছা না হলে নাও থাকতে পারো, খেলা দেখতে পারো, আমি কিছুক্ষণ পরে খেলা দেখতে যাব। তো কী বলছে জোবাইর, বলছে স্যার বাংলাদেশ বিষয়গুলি কি বোর্ড বই থেকে পড়বো? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। বাংলাদেশ বিষয়গুলির ক্ষেত্রে আমি তো বইয়ের নাম বলে দিয়েছি, বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই বইটা পড়তে বলছি। আমি বলছি কি যে প্রথম হচ্ছে বোর্ড বই যেগুলো আমি বলছি সেই বোর্ড বইগুলো আগে পড়ে ফেলতে হবে, প্রথম কাজ। এবং শুধু পড়া না, 3 টাইমস করে রিভিশন দিতে হবে, 3 বার, অ্যাটলিস্ট 3 বার রিভিশন দিতে হবে, এবং যেভাবে বলছি সেভাবে রিভিশন দিতে হবে। অর্থাৎ একবার এটাকে একদম ফ্রেশ রিডিং একটা, সেকেন্ড টাইম হচ্ছে যেটা আন্ডারলাইন করা, ইম্পর্টেন্স জায়গাগুলো আন্ডারলাইন করা, এবং থার্ড টাইম বলছি যে এইটা থার্ড টাইম ওই আন্ডারলাইনকৃত যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো
নোট করতে হবে। নোট করার কথা বলে দিচ্ছি কী হবে, যে এক কথায় উত্তর হবে, প্রশ্ন নিজেকে তৈরি করতে হবে এবং এই নোটটা হবে একান্ত নিজের জন্য। প্রত্যেকটা টেক্সট বই বা বোর্ড বই থেকে প্রত্যেকের কাছে নিজের বানানো একটা হ্যান্ড নোট থাকবে এবং সেই হ্যান্ড নোটের মধ্যে প্রশ্ন থাকবে প্রতিটা বই থেকে অ্যাটলিস্ট 200, তার মানে এটা 400 হতে পারে, 300 হতে পারে, বাট কমপক্ষে যেন 200 প্রশ্নের একটা নোট থাকে। সো এই নোটগুলো পড়ার পরে তারপরে যে কাজটা করতে হবে সেটা আমি পরে বলে দেবো। তারপর আমি যদি কেউ আগেই করতে চাই সেটা তখন আমরা কিছু গাইড বই টাইড বই পড়বো, ঠিক আছে? এর আগে না, আগে এই জিনিসগুলো পড়ে নেব। হ্যাঁ, ওকে। আমাদের আজাদ বলছে পড়া ঠিক আছে, থ্যাংক ইউ। পিঙ্কি শাহ কি বলছে, স্যার আপনি যে স্টোরি বুক, ও কী বললো আমি একটু দেখে নেই। অচিন্ত মণ্ডল বলছে স্যার আমি নতুন কিভাবে শুরু করব। আচ্ছা, নতুন যদি হয়, সবাই নতুন, এখানে যারা আছে তারা সবাই নতুন। পুরাতনদের তো ওরা 40তম দিয়ে ফেলছে, ওরা বিদায় হয়ে গেছে। এখন আমরা 41তম শুরু করছি, একচুয়ালি নতুন একটা ফ্রেশ একটা গ্রুপ নিয়ে শুরু করছি আমরা। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে কিছু বলেন, কি বলছে মেহেদি হাসান নাহিদ বলছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে কিছু বলেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ব্যাপারে একটা ভালো পরামর্শ দিচ্ছি। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে প্রথম কথা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং না করলে কখনো ফ্রি হ্যান্ড রাইটিং হবে না। তো এটার ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমি আগেও এটা বলছি, সেটা হচ্ছে নর্মালি আমি যদি কিছু লিখতে যাই তাহলে যে ব্যাপারটা ঘটবে যে 1 লাইন 2 লাইন 3 লাইন লেখার পরে বা 3টা সেন্টেন্স লেখার পরে দেখা যাবে যে আর কিছু আর মাথায় আসতেছে না। এরপরে চতুর্থ লাইন কী হবে, এইটার আর কোনো ঘটনা মাথায় আসতেছে না। এটা হচ্ছে ইংলিশ লেখাটা বড় প্রবলেম। ইংলিশ কথা বলতেও এই একটা প্রবলেম, সেটা হচ্ছে যে কথা আসবে না, অর্থাৎ কী বলবো এটা আসবে না, থেমে যাবে মাথা। এইটা যাতে না ঘটে তার জন্য আমি যেটা বলি সেটা হচ্ছে যে তোমাদের যেটা করতে হবে, স্টোরি বই কিনতে হবে। স্টোরি বই বলতে বাচ্চাদের স্টোরি বই, ক্লাস 3-4-এর যে বাচ্চাদের স্টোরি বই থাকে। আবার একটা স্টোরি বই আছে যে এসপস টেল, এসপের গল্প। এইখানে বেশ কিছু গল্প আছে, খুব মজার মজার বাচ্চাদের গল্প আছে যেগুলো খুব ইজি ল্যাঙ্গুয়েজের মধ্যে, ইজি ওয়ার্ড দিয়ে লেখা। সো এই স্টোরি যে বইগুলো আছে এখান থেকে স্টোরিগুলো আমি বলছি যে প্রতিটা স্টোরি 10 টাইমস রিভিশন দিতে, মানে পড়তে হবে। মানে একটা স্টোরি ইংলিশে একবার পড়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, আবার মনে হলো আবার ওইটা পড়লাম, আবার মনে হলো আবার ওইটাই পড়বো, অর্থাৎ অন্য কোনো স্টোরি যাওয়া যাবে না। কমপক্ষে একটা স্টোরি 10 বার পড়ার পরে ওই দিন রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, ঘুমানোর আগে ওই স্টোরি পুরোটা না লিখে ঘুমানো যাবে না, ওই স্টোরি পুরোটা লিখতে হবে, তারপরে ঘুমাতে হবে। এইটা চ্যালেঞ্জ নিতে হবে নিজের কাছে। এইটা যদি করা যায় 6 মান্থস এই কাজটা করে দেখো, যদি তোমার রাইটিং এবং তোমার যদি এটা রিডিং ডেভেলপ না হয় তুমি আমাকে বলবা যে ডেভেলপ হয় নাই। সো এটার ক্ষেত্রে যেটা করতে হবে যে একটা করে স্টোরি 10 বার পড়ে সেটাকে লেখার যে চর্চা করা, এই কাজটা করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমার মনে হয় যে ইংলিশে ইভেন কথা বলতেও এটা কাজে লাগবে, সব ক্ষেত্রে কাজে লাগবে, এর থেকে বড় কিছু হয় না। আর এর পাশাপাশি যেটা করতে হয় সেটা হচ্ছে ইংলিশ পেপার প্রতি সপ্তাহে না, মানে প্রতিদিন না হোক, অন্তত সপ্তাহে একদিন করে ইংলিশ পেপার রাখা যায় এবং সেই ইংলিশ পেপারটার প্রায় অংশটাই পড়তে হবে। তো স্টোরি বইগুলো আগে পড়তে হবে, তারপরে ইংলিশ পেপারটাও পড়তে হবে। তারপরে আমরা যখন সিনেমা টেমা দেখি বা নাটকের যখন সিরিয়াল দেখি তখন সেখানে দেখা যায় নিচে একটা সাবটাইটেল থাকে। সো সেখানে সাউন্ডটা মিউট করে দিয়ে সাবটাইটেলগুলো দেখা যেতে পারে। এইভাবে ইংলিশটার মধ্যে থাকতে হবে, যে একেবারে পড়ার জন্য ইংলিশ দেখা তা না, এটা আনন্দের সাথে নিতে হবে, তাহলে ইংলিশটা অটোমেটিক্যালি কাজে আসবে। 6 মাস লিখতে হবে, তাহলে এটা চলে আসবে। কে জানি বললো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। আচ্ছা, ইশিকা বলছে যে 40th রিটেন নিয়ে কিছু বলুন স্যার প্লিজ। আচ্ছা, 40তম লিখিত নিয়ে আমি তো বলছি যে একটা লাইভ নিব, তারপরেও যদি কেউ শুনতে চায় তাহলে তাকে যেটা বলবো যে যদি কেউ প্রিলি পাস করে 40তমতে, সবচেয়ে যেটা ক্ষতি করে ফেলবে সেটা হচ্ছে সে প্রস্তুতি নিতে পাস করার পরেও আরও 1 মাস পরে সে প্রস্তুতি শুরু করবে। প্রথম কথা হচ্ছে সে প্রস্তুতির ক্ষেত্রে কী পড়বে না এটা বুঝতেই তার 15-20 দিন চলে যাবে রেজাল্ট হওয়ার পরেও। এখন তো বুঝতেছেই না যে এখন কী পড়বে, সেটা তো সে জানেই না। প্রিলি হয়তো পরীক্ষা দিয়েছে কিন্তু রিটেনে কী পড়তে হবে এটা যারা প্রিলি পাস করবে এদের 50% জানে না যে যারা রিটেনে কী পড়বে, এটা জানে না। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বলছি, যারা প্রিলি পরীক্ষায় পাস করবে, যে 14,000-15,000 পাস করবে, এদের 50% আমি নিশ্চিত এর রিটেনে পড়তে হবে কি এটা জানে না। তারপরে সেকেন্ড যে প্রবলেমটা হবে যে যখন প্রিলি পাস করবে তারপরে সে আরও 15-20 দিন শুধু এটা চিন্তা করবে যে কী পড়বে কী পড়বে না, কোথায় কার কাছ থেকে হেল্প নেবে, এগুলো চিন্তা করবে।
তারপরে সব মিলে সে যখন লিখিত পরীক্ষা শুরু হবে তার 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 1 মাস বা 1.5 মাস এই সময়টা আগে তার ধারণা আসবে যে লিখিত পরীক্ষায় এই জিনিসগুলো পড়তে হয় বা এভাবে পড়তে হয়। কিন্তু তখনও যে পড়ার যে বিষয়টা জোর দিয়ে পড়াটা, সেই পড়াটা তখনও পড়ে না। পরে কখন লিখিত পরীক্ষা যখন শুরু হবে তার 15 দিন আগ থেকে তখন সে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা রীতিমতো পড়াশোনা শুরু করে দেয়। প্রবলেমটা কী হয়ে যায় যে এই মাত্র 15 দিন পড়ার কারণে বা 20 দিন পড়ার কারণে রিটেনে ভালো পরীক্ষা হয় না। এই ভালো পরীক্ষা না হওয়ার কারণে রিটেনে খারাপ করে। দেখা গেল যে 15,000 পরীক্ষা দেয়, 5,000, যেমন 38 জন যেটা হইলো যে 5,000 প্রার্থী 50 নাম্বার গড়ে পায় নাই, যেখানে 55 পেলে ক্যাডার হওয়া যাবে না। 55 পেলেও কেউ ক্যাডার হবে না বিশেষ পরীক্ষা, লিখিত পরীক্ষার কথা বলছি, যেখানে 60 মার্কস অ্যাটলিস্ট ক্যারি করা উচিত লিখিত পরীক্ষায় গড়ে। 900 নম্বরের মধ্যে 60% মার্কস ক্যারি করতে হবে। সেখানে 50% মার্কস পায় না 5,000 প্রার্থী প্রিলি পাস করার পরেও। তার মানে কি, যে তার রিটেন সম্বন্ধে কোনো ধারণা নাই, সে শুধু প্রিলি পাস করে গেছে আর রিটেন পরীক্ষায় অ্যাটেন্ড করছে, যে কারণে সে এটা খারাপ করে ফেলছে। বাট যারা প্রথমবার বিশেষ ক্যাডার হতে চায় তাদেরকে যেটা করতে হবে যে এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে এবং তাকে রিটেনে কী করতে হবে, তাকে প্রিলিতে এই চিন্তাটা করে ফেলতে হবে এবং সেই অনুযায়ী রিটেনে কোন কোন জায়গা তার সমস্যা সেগুলো প্রিলিতে তাকে সলভ করে তারপর রেখে যেতে হবে। সো ওকে, আর দু একটা মেসেজ নিয়ে আমিও খেলা দেখতে যাই। খেলার কী অবস্থা আমি ঠিক বুঝতেছি না। আমাদের কি আছে, রায়হান মাসুদ আছে, নেক্সট লাইভ কবে? ভেরি গুড। এই পড়াগুলো আমরা একসাথে পড়ি। আমি 22 তারিখে হয়তো দেশে আসবো ইনশাল্লাহ। আসলে আর এর মধ্যে যদি ওখানে আমি কোনো সুযোগ পাই লাইভ নেওয়ার, তাহলে সেখান থেকে লাইভ একটা দুটো নিব, যেমন লিখিতের জন্য লাইভ বা ভাইবা পরীক্ষার জন্য লাইভ, এগুলো নিলে যদি সুযোগ পাই আমি নিব। আর না পেলে আমি এসে আবার লাইভ নেব, অর্থাৎ 22 তারিখ, 23-24 দিকে কোনো একটা লাইভ নেওয়ার চেষ্টা করব। আর এর মধ্যে আমরা পড়াগুলো পড়ে ফেলবো। আর এই মাসের শেষের দিকে যে আমরা এই পড়াগুলোর উপর একটা এক্সাম নেওয়ার চেষ্টা করব। নাহার ইসলাম বলছে, স্যার আপনার বইগুলো কবে পাবো? আমার বইগুলো ইনশাল্লাহ সামনে আসতেছে, কাজ শেষের দিকে। আমাদের রফিকুল ইসলাম অনেক হেল্প করছে এটা কাজটা করার জন্য। রফিকুলকে আমি এইখান থেকে থ্যাঙ্কস জানাচ্ছি। এরকম অনেকে আমাকে হেল্প করছে যাতে করে কাজটা দ্রুত হয়ে যায়। এবং এই যেটা হচ্ছে যে বইটা ছিল আমাদের 12,500, এটা মাত্র 20 দিনে 3,500 কপি সোল্ড হয়ে গেছে। তো ওই বইটাই এবার 25,000 প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিছু প্রশ্ন আমি মাইনাস করছি, বাদ দিচ্ছি কিছু প্রশ্ন, বাদ দিয়ে প্রশ্নটাকে আমি চাচ্ছি 20 থেকে 22,000 প্রশ্নের মধ্যে নিয়ে আসার জন্য। আর এই 20 থেকে 22,000 প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো যাতে ভুল না থাকে, এই জন্য বারবার কারেকশন করা হচ্ছে। সো এই 22,000 প্রশ্ন যদি আমরা কেউ পড়তে পারি এবং বইটাকে নতুন করে, এই বইটা এমনভাবে সাজাচ্ছি যে এখানের মধ্যে থেকে ভার্সিটি ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, লিখিত পরীক্ষার যে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্নগুলো সেগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং প্রিলির যে বিশেষ পরীক্ষার যে বাছাই করা প্রশ্ন সেগুলো দেওয়া হচ্ছে, যেগুলো আগেরবার ছিল না। এগুলো সব মিলে আগেরবার ছিল 12,500 প্রশ্ন, এই বইটা এবার হবে 22 থেকে 23,000 প্রশ্ন অ্যাটলিস্ট। ওকে, 25,000 থেকে 2-3,000 প্রশ্ন কমাচ্ছি, কারণ যেগুলো রিপিট বেশি সেগুলো কমিয়ে ফেলতেছি। এটা হয়ে আসতেছে, আশা করি বইটা কাজে লাগবে। পাশাপাশি ইংলিশ সাহিত্যের যে বইটা, এটা তো বাজারে এখনও আছে। এটা হচ্ছে যে জব ইংলিশ লিটারেচার, এটা এখনও পাওয়া যাচ্ছে, নীলক্ষেতে পাওয়া যায়, মামুন লাইব্রেরি, নাহারে পাওয়া যায়, আর ফার্ম গেটে, সেলিম লাইব্রেরিতে পাওয়া যায়। ফার্ম গেটে জব ইংলিশ লিটারেচার বা ফার্ম গেটেই এটার লাইব্রেরি, সেটা হচ্ছে সেলিম লাইব্রেরি। এখানে এখনও বইটা আছে। যদি কেউ কিনতে চায় ফার্ম গেট থেকে, তাহলে সেলিম লাইব্রেরি থেকে কিনতে পারবে এই বইটা। তো সব মিলে ওই বইটা আছে। আর দুটো বই আসতেছে, সেই বই দুটো আমার মনে হয় যে সবার জন্য খুবই ইফেক্টিভ হবে। প্রথমত হচ্ছে যে বিজ্ঞান বই, দৈনন্দিন বিজ্ঞানের মধ্যে যতগুলো ক্লাস 6 থেকে 9-এর মধ্যে যতগুলো বিজ্ঞান বই আছে, সবগুলো বিজ্ঞান বই থেকে ঘেটে প্রায় 6,000 প্রশ্নের মতো তৈরি করা হচ্ছে। মানে শুধু বিজ্ঞানের উপরে 6,000। আমার মনে হয় যে এর বাইরে কোনো প্রশ্ন থাকার কথা না। ওই বইগুলো থেকে 6,000 প্রশ্ন একদম বাছাই করা প্রশ্ন। এই 6,000 প্রশ্ন প্লাস কিছু টিকা, শর্ট টিকা, এগুলো দিয়ে একটা খুব সুন্দর একটা বই বিজ্ঞানের উপর আসতেছে। এই বইটাও আমার করার ক্ষেত্রে আমাদের রফিকুল, তারপর আরও কয়েকজন মিলে খুব এটা নিয়ে অনেক পরিশ্রম করেছে। এই জন্য আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ। তো এই বইটা আমরা ইনশাল্লাহ সামনে নিয়ে আসতেছি। আর একটা বই চলতেছে যে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বা এই যে বাংলাদেশ বিষয়গুলির যে বোর্ড বইগুলো, এগুলো থেকে সবগুলো বই থেকে বাছাই করে প্রশ্নগুলো নিয়ে একটা ছোটোখাটো চিকন বই, যেগুলো খুব কম দাম, এরকম কিছু বই করা হচ্ছে। যাতে করে, এটা আমি এই জন্যই করতেছি, সেটা হচ্ছে এরকম
যে যারা এই যে নোটগুলো নিজে করবে, অনেকেই নোটগুলো নিজে করতে পারে না বা করে না, তাদের কাজে লাগবে। 2 নাম্বার হচ্ছে যারা করবে ওদেরটার সাথে এটার সাথে অ্যাডজাস্ট করে দেখতে পারবে যে তারটা এবং এটার মধ্যে কী কী গ্যাপ থাকলো, বা দেখা গেলো যে তারটার থেকে এখানে কিছু কোশ্চেন বেশি আছে, সেগুলো সে পড়ে নিতে পারবে। সো বন্ধুরা, আমাদের মুনা রহমান তো থাকেই আমাদের সাথে। কি বলছে, নতুনদের জন্য স্যার প্রিলি সাথে রিটেনের ব্যাপারেও কিছু কিছু ধারণা মাঝে মাঝে দিলে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। অর্থাৎ যারা নতুন তাদেরকে বুঝতে হবে যে যদি সে প্রথমবার ক্যাডার হতে চায়, তাহলে যেটা করতে হবে যে শুধু প্রিলিটা না, রিটেনের কিছু জায়গা অবশ্যই প্রিলি থেকে কভার করে নিতে হবে। নইলে কিন্তু রিটেনে যে 2.5 মাস 3 মাস সময়ের মধ্যে 900 নম্বর কভার করাটা অসম্ভব নতুনদের জন্য। আর পুরাতনরাও যারা আছে তারা প্রিলিতে অনেক ভালো করতে পারে, কিন্তু ক্যাডার হতে পারবে না। এরকম আছে অনেক, যতবার পরীক্ষা দিই ক্যাডার হতে পারবে না। প্রিলিতে 12বার পাস করবে, কিন্তু ক্যাডার হতে পারবে না। কেন পারবে না? কারণ তার ওই রিটেনের মধ্যে কীভাবে মার্কসটা তুলতে হবে এই সেন্সটা তার নাই। সে কি পড়ে সেই জিনিসটা বুঝতে পারে না, যে কতটুকু পড়া উচিত, কী দেওয়া উচিত রিটেন পরীক্ষার মধ্যে, এই ব্যাপারটা তাকে খেয়াল করতে হবে। সেটা বোঝে না, যে কারণে এটা হতে পারে না। সো যারা তোমরা এবার প্রথমবার দিচ্ছ তাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রিটেনের কোন কোন জিনিসগুলো প্রিলি থেকে পড়লে প্রিলির লাভ হয়, রিটেনের লাভ হয়, এই দুটো একসাথে কভার করতে হবে এবং সময় নিয়ে ধীরে কাজগুলো করতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাথের ক্ষেত্রে সাধারণত কোচিংয়ের যারা শিক্ষক থাকে বা যারা শিক্ষক তারা অনেক টেকনিক দেয়। সো টেকনিকটা ফলো করা যেতে পারে, কিন্তু টেকনিকের পাশাপাশি যেটা করতে হবে যে এটা ডিটেল করার অভ্যেসটা থাকতে হবে বাসার মধ্যে। অর্থাৎ ব্যাখ্যা করে, ম্যাথটা ব্যাখ্যা করে শিখতে হবে। ম্যাথের ক্ষেত্রে যেটা আমি বারবার বলছি যে যারা বেশি উইক তাদের জন্য হচ্ছে ক্লাস 6 বা পারলে 5 থেকে শুরু করার জন্য, 5 থেকে 9 পর্যন্ত যত ম্যাথ আছে এই ম্যাথগুলো পিএইচসির যে সিলেবাস, এই যে সিলেবাস আমি বলতেছি পড়া দিচ্ছি, এই সিলেবাসটা অনুসরণ করে ওই ম্যাথগুলো করতে হবে। সো অনেক কথা বললাম, কয়টা বেজে গেল? অনেকক্ষণ থাকলাম। আমার ইংলিশ লিটারেচার বইটা সুনামগঞ্জে পাওয়া যাবে না, কারণ এটা হচ্ছে যে শুধু ঢাকায় পাওয়া যায়, ঢাকায় সবখানে পাওয়া যায় না। এটা পাওয়া যায় ফার্মগেটের সেলিম লাইব্রেরিতে পাওয়া যায়, তারপরে নীলক্ষেতের নাহারে, তারপরে হচ্ছে মামুন লাইব্রেরি আছে, তারপরে আরেকটা কী জানি এখানে পাওয়া যায়। আরেকটা আমাদের যে বইক্রয়.com আছে আমাদের, ওখান থেকে বইটা অনলাইনে কেনা যাবে। বইক্রয়.com-এ যে আছে ওখানে অনলাইনে চাইলেও দিবে, ওখানে আমার সব বইগুলোই পাওয়া যাবে। আচ্ছা, এই আমার বইগুলি কিনতে হবে এর কোনো মানে নাই, যে কোনো বই হলেও এটা কিনলেই হইলো। আর এটা জাস্ট দেখে নেওয়া, যদি ভালো লাগে এটাও কেনা যেতে পারে, যেটা ইচ্ছা। একটা বই কিনলেই হবে। বই সবই ভালো, যেগুলো বই লেখে সবাই বই ভালো লেখে। এই বইগুলো যেটা হচ্ছে নিজের পড়তে হবে বারবার, এটা হচ্ছে মূল কথা। মুনা রহমান কি বলছে আমাদের, স্যার আপনার সবগুলো বইয়ের একটি করে কপি পরীক্ষা লাইব্রেরিগুলোতে থাকা চাই। হ্যাঁ, ইনশাল্লাহ লাইব্রেরিগুলোতে থাকবে ইনশাল্লাহ। স্প্রিয়া বলছে মানসিক দক্ষতার কোন বই থেকে, মানসিক দক্ষতার এই যে আইএসএসবি যে আইকিউ টেস্ট বইটা আছে, আইএসএসবি আর্মিদের যে সেকেন্ড লেফটেন্যান্ট পরীক্ষা দেয়, সেই আইএসএসবির যে আইকিউ টেস্ট যে বইটা আছে এইটা পড়া যেতে পারে, এটা ভালো বই। তবে স্বপন কি বলছে, চলে গেল। রিক্ত ক্যানভাস বলছে স্যার পাবনা থেকে ঢাকা গিয়েছিলাম 12 তারিখ, পড়তে পারতেছি না স্যার, রিটেনের জন্য কি বুক পড়বো? আচ্ছা, রিটেনের জন্য কি বই পড়বো? আচ্ছা, রিটেনের জন্য আমি লাইভ একটা নিব ইনশাল্লাহ। আগে প্রিলি পরীক্ষার রেজাল্টটা হোক, প্রিলি পরীক্ষার রেজাল্ট হলে আমি রিটেনের লাইভটা নিব। রিটেনের এবং ভাইবার দুটোই লাইভ নিব। ভাইবার কিছু প্ল্যান আমি করতেছি, যে ভাইবার জন্য আমার যারা সিনিয়র স্যার আছে তাদেরকে দিয়ে একটা ভাইবা বোর্ড করে শুধু ভাইবা বোর্ড মানে ডেমো বোর্ড, পিএইচসিতে বোর্ডের মধ্যে বসলে কোন পরিবেশে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এরকম একটা ডেমো বোর্ডের একটা ব্যবস্থা আয়োজন আমি সামনে করার চেষ্টা করব, যদি সময় ফ্রি পাই। ভাইবার যারা থাকবে, যদি ভাইবা যারা দিবে তারা যদি ইন্টারেস্টেড থাকে যে না আমরা বোর্ড ফেস করব, একদম হুবহু পিএইচসির মতো বোর্ড থাকবে, সেখানে প্রশ্ন করা হবে, তার উইকনেসগুলো কী কী সেটা বলে দেওয়া হবে, এইরকম বোর্ড ব্যবস্থা আমি করতে পারবো সামনে। তো রেজাউল কবির আছে, স্যার আমি জব সলিউশন নোট করে পড়েছি, ভেরি গুড, ক্লাস 9 to 10 বইগুলো পড়েছি আপনার লাইভ পরামর্শ থেকে শুনে, এখন কি কি পড়তে পারি প্লিজ বলবেন। আচ্ছা, এই পড়াগুলো যদি পড়া হয়ে থাকে, এখন কিছু গাইড বই দেখে গাইডের সাথে একটা মিলিয়ে জাস্ট রিভিশনের জন্য কিছু গাইড বই পড়া যেতে পারে। ইসমাইল হোসেন আছে, সোহেল স্যারের ম্যাপ কুষ্টিয়া থেকে কীভাবে পাবো? আচ্ছা, এটা তো আমি জানি না কুষ্টিয়া থেকে কীভাবে পাবো। সেটা হচ্ছে যে ওনার ম্যাপটা হচ্ছে ভালো, আমার কাছে মনে হচ্ছে ভালো, এই জন্যই বললাম
নীলক্ষেতে সম্ভবত পাওয়া যাবে। ম্যাপটা ভালো, আমি ম্যাপ থেকে পড়া একটু পড়ানোর চেষ্টা করব এই সময়। নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য আপনার পড়া পড়তে পারি না কেন? লিখিত পরীক্ষা নিবন্ধন পড়া তো খুব বেশি কঠিন কিছু না। ইংলিশ ইমপ্রুভ করবো কীভাবে এটা বলছে। ইংলিশ ইমপ্রুভ করার জন্য তো অনেকবার বলছি। ইংলিশ ইমপ্রুভ করার জন্য ইংলিশ রিটেনের জন্য তো এক ধরনের কথা বললাম, আর এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস। আর প্র্যাকটিসের সময় খেয়াল করতে হবে যেটা আনসার সেটা কেন আনসার, আর যেটা আনসার হয় নাই মানে যে 3টা বাকি ভুল আছে সেই বাকি 3টা কী করে ভুল, এইভাবে পড়তে হবে, তাহলে এটা ভালো হবে। আর আর কে বলছে আমি কয়েকটা মেসেজ নিয়ে শেষ করব, খেলা দেখতে যাব। যারা আমার সাথে এতক্ষণে যুক্ত থাকলো, এই খেলা না দেখে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আর ধন্যবাদটা আসলে আমাকে দেওয়া উচিত সবার, এই জন্য দেওয়া উচিত যে খেলা না দেখে আমি লাইভে থাকতেছি, কারণ বিশেষ পরীক্ষা তো আমি আর দিব না, আমার তো শেষ। আর যারা দিবে, অর্থাৎ তোমরা যারা দিবা, যারা নতুন একদম ফ্রেশার্স, তোমাদের জন্য কষ্ট করতেছি, সো থ্যাঙ্কসটা আমাকে দেওয়া উচিত, তাই না? ওকে, ম্যাপটা দেখান। রায়হান মাসুদ বলছে ম্যাপ দেখান। ম্যাপটা দেখাতে পারি কিনা আমি দেখি, আমার কাছে ম্যাপটা ছিল। আচ্ছা, ম্যাপের উপর আমি এটা আলোচনা করবো নি। ওয়াহিদা আছে আমাদের সাথে, ওয়াহিদা ধন্যবাদ, কৃতজ্ঞতা। হ্যাঁ, এই তো সবাই থ্যাঙ্কস দিচ্ছে, গুড। হ্যাঁ, থ্যাঙ্কস চেয়ে নিতে হয়, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, নইলে তো মানুষ তো ভুলে যায়। মেহেদি হাসান বলছে ইয়েস স্যার, থ্যাঙ্কস, থ্যাংক ইউ মেহেদি। শামিমা রিমা বলছে অবশ্যই থ্যাংক ইউ, গুড। হ্যাঁ, থ্যাঙ্কস পাচ্ছি, এই যে এখন আমার ভালো লাগতেছে। তা মনে হচ্ছে যে এই কষ্ট করে যে এতক্ষণ লাইভে কথা বললাম, এই এতগুলো নাহার থ্যাঙ্কস দিচ্ছে, সোহেলি মাহফুজ থ্যাঙ্কস দিচ্ছে, গুড নাইট, গুড নাইট। সাইমন ইসলাম শিকদার, আচ্ছা যে পড়াগুলো দিলাম এই পড়াগুলো কিন্তু অবশ্যই সবাই পড়বা। লাভ ইউ সুবর্ত ধর শান্ত বলছে লাভ ইউ, ইয়েস আই লাভ ইউ টু। মেহাদি হাসান ম্যানি ম্যানি থ্যাঙ্কস, ওকে থ্যাংক ইউ। তানিয়া নিশাদ আছে আমাদের সাথে, আজিম খান আছে, স্পৃহা স্পৃহা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই থ্যাঙ্কস দিচ্ছে, গুড। থ্যাঙ্কস দেওয়ার অভ্যেসটা খুব একটা ভালো একটা অভ্যেস, এইটা থাকা উচিত। মানুষকে থ্যাঙ্কস দেওয়া উচিত, মানুষকে সরি বলা উচিত, তারপরে মানুষের কোনো একটা ভালো কাজ থাকলে সেটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, আর সবসময় পজিটিভ থাকা উচিত। পজিটিভ পজিটিভ অ্যান্ড পজিটিভ, সবসময় পজিটিভ, যা খুশি ঘটুক পজিটিভ, ঠিক আছে? আর 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 কি 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মুনার রহমান থ্যাঙ্কস, জুবাইর আহমেদ থ্যাঙ্কস, আজম হোসেন জিহান থ্যাঙ্কস, ফয়সাল আহমেদ ফুয়াদ থ্যাঙ্কস, ওকে, সাইমন থ্যাঙ্কস, রাফিদ খান থ্যাঙ্কস। আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন নাই, আমরাও এবার লাইভটা ক্লোজ করে দিতে পারি। যে পড়াটা দিয়েছিলাম দয়া করে অনুগ্রহ করে যারা আমরা থাকলাম, এবং আমাদের গ্রুপের, আমাদের যে গ্রুপটা আছে, গ্রুপটার যারা মেম্বার তারা একদম বাছাই করা মেম্বার, এবং প্রত্যেকটা মেম্বার আমার দেখা যে সেরা পার্সোনালিটি একদম বিয়ার করে, এবং প্রত্যেকেরই আমি এরকম দেখি নাই যে একটা গ্রুপের মধ্যে যারা থাকে তারা এতটা ভদ্র এবং সুশৃঙ্খল থাকে। আমি খুবই লাকি যে একটা গ্রুপ করেছিলাম, সেই গ্রুপের মধ্যে আমাদের 21,000 হয়ে গেছে মেম্বার, আরও প্রতিদিনই হচ্ছে। প্রত্যেকটা মেম্বার, আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার ভদ্র, অত্যন্ত ভদ্র, এবং তারা ভালো। সো আমি চেষ্টা করব যাতে করে এই প্রোগ্রামটা কন্টিনিউশনটা থাকে, যাতে করে আমাদের গ্রুপের যারা আছে তারা যেন আমাদের গ্রুপ থেকে অল্প কিছুজন যদি বিশেষ ক্যাডার হতে পারে, আবার কিছুজন যদি গভর্নমেন্ট জব পেতে পারে, কিছুজন যদি ভালো কিছু করতে, সামনে আমি ক্যারিয়ার নিয়ে কিছু একটা আড্ডা করব, লাইভ আড্ডা করব, সেক্ষেত্রে আমরা ক্যারিয়ার নিয়েও কিছু কাজ করতে পারি যদি আমাদের গ্রুপ থেকে একটু একটু করে কাজে লাগে। সো আমার মনে হয় যে আমার খুব ভালো লাগবে যে আমাদের গ্রুপের মেম্বাররা কোনো একটা ভালো কিছু করলে আমার সত্যি সত্যি ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমরা খেলা দেখি, যে টাটা, সবাই মিলে খেলা দেখি, বাই, সি ইউ।